নমস্কার, গল্পের কোলাহলের ৫৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের সকলের মধ্যেই কম বেশি অ্যাডভেঞ্চারের শখ রয়েছে। কেউ সেটা হয়তো এক্সপ্লোর করার সুযোগ পায়, আবার কেউ হয়তো নিজের মধ্যে সেটাকে চেপে রাখে। তবে সেই অ্যাডভেঞ্চারে যদি তোমার সামনে এমন কিছু আসে যা অতি প্রাকৃতিক, প্রাচীন, যার ব্যাখ্যা তোমার আমার ছোট্ট মাথা দিতে পারে না, তখন সেই জায়গায় কি করবে? এরকমই অ্যাডভেঞ্চার করতে গিয়ে এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বিকাশ। সেই ঘটনাই আজকে শোনাতে চলেছি তোমাদের সকলকে। বলে রাখি, তোমরাও কেউ ইচ্ছা করলেই পাঠিয়ে দিতে পারো নিজের লেখা গল্প বা ঘটনা আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। আর ঘটনা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক অনেক সাহায্য করবে আমাদের নতুন ঘটনা আনতে। আর 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা তো তোমরা ভালোবাসা দিয়ে কমপ্লিট করেই দিয়েছো। নেক্সট টার্গেট কি তাহলে 1000? তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বিকাশ যেমনভাবে আমাদের মেলে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার অয়নদা, আমার নাম বিকাশ দে। গল্পের কোলাহলের আমি একজন পুরনো সাবস্ক্রাইবার বলতে পারো। আজকে সাহস করে আমি এই ঘটনাটি লিখে পাঠাচ্ছি তোমাকে। যদি ভালো লাগে তাহলে পাঠ করে শুনিও। এই ঘটনাটির সাক্ষী আমার সাথে আমার দাদা। 2022 সালে আমাদের পরিবারের সকলে ঠিক করেছিল সুন্দরবন ঘুরতে যাওয়ার। আমরা এর আগেও একবার সুন্দরবন গিয়েছিলাম, তবে তখন রয়্যাল বেঙ্গল টাইগারের যেহেতু দেখা পাইনি, তাই সবার মনের মধ্যে সেই ইচ্ছাটা রয়েই গেছিল। সময়টা ছিল বর্ষার মাঝামাঝি। আমাদের ট্রিপটা প্যাকেজ সিস্টেমে বুক করা হয়েছিল একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সাথে। তাদের নামটি আমি গোপন রাখছি। প্রথম দিনেই ভালো খাওয়া দাওয়া আর মনোরম জলপথে যাত্রা করার পরে আমাদের নিয়ে যাওয়া হয় সুন্দরবনেই অবস্থিত একটি রিসর্টে। প্রথম দেখাতেই আমাদের পছন্দ হয় সেই রিসর্ট। ঘর নেওয়া হয়েছিল 3টে। একটিতে আমার বাবা মা, আরেকটিতে আমার জেঠু জেঠিমা, আরেকটিতে আমি আর আমার দাদা। আমার দাদা আর আমার বরাবরের একটু অ্যাডভেঞ্চারের শখ। আমরা ঘরের মধ্যে বসে ঠিক করি রাতের বেলায় একটু রিসোর্টের পেছন দিকটায় ঘুরতে যাব। যেমন ভাবা তেমনি কাজ। রাতের ডিনার করার পরে আমরা অপেক্ষায় ছিলাম কখন বাবারা সবাই ঘরে ঢুকে যাবে আর আমরা লুকিয়ে একটু ঘুরে আসবো পেছনের জঙ্গল থেকে। ওই রিসোর্টের একটি ছেলের সাথে আমাদের দুজনেরই বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল, কারণ তার বয়সটাও আমাদেরই মতন ছিল। আর একটা কথা বলে রাখি, আমার দাদা আর আমার বয়সের ব্যবধান মাত্র 1 বছরের। আমি ওত পেতেছিলাম কখন ওরা ঘরে ঢুকে যাবে। রাত তখন 10:30। আমার দাদা একবার ঘর থেকে বেরিয়ে দেখতে চায় যে সবাই ঢুকে গেছে নাকি। এসে বলে রাস্তা পরিষ্কার, আমরা বেরোতে পারি। তাড়াতাড়ি আমরা ঘরটা লক করে বেরিয়ে পড়ি। হোটেলের ছেলেটির নাম ছিল রবি। আমাদের ঘরের পেছনে রবি বলেছিল অপেক্ষা করবে। ঠিক তাই হলো। আমরা দুজনে পেছনে গিয়ে দেখি রবি অন্ধকারের মধ্যে লুকিয়ে মশার কামড় খাচ্ছে আমাদের জন্য। আমাদের দেখে হাসি মুখে এগিয়ে আসে। দেখি সাথে করে একটা স্টিলের রড আর একটা টর্চ এনেছে। আমার দাদা রবিকে মজার ছলে বলে, বাঘ বেরোলে কি আর স্টিলের রডে কাজ হবে? রবি সেটা শুনে হেসে উঠে বলে, আজকে যেখানে যাব সেখানে বাঘ নয়, অন্য কিছু বেরোয়। সেটা শুনে আমাদের এক্সাইটমেন্টটা আরো বেড়ে যায়। আমি জিজ্ঞাসা করি, বাঘের থেকে ভয়ঙ্কর কি আছে জঙ্গলে? রবি এগোতে থাকে আমাদের আগে আগে আর বলে, সেটা নিজের চোখে দেখতে পেলে তখন বুঝবে।
এখন বললে আর যাবে না তোমরা। আমরাও এগোতে থাকি রবির পেছনে পেছনে। রিসোর্টের পেছনে একটা বড় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। তার মাঝেই ছিল একটি ছোট গেট। গেটটিতেও কাঁটাতার দিয়ে মোড়া, তবে তার আয়তনটা খুবই ছোট। না ঝুঁকলে ঢোকা বেরোনো সম্ভব নয়। রবির দেখানো টর্চের আলোয় আমি আর দাদা বেরিয়ে আসি বেড়ার গেটটি দিয়ে। আমার জামার কিছুটা অংশ মনে হয় যেন ছিঁড়ে যায় ওই কাঁটাতারে, তবে তখন মনের মধ্যে অ্যাডভেঞ্চারের খিদের জন্য সেদিকে আর পাত্তা দিই না। রবি টর্চটা নিভিয়ে দেয়, তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, আলো জ্বালালে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি, তাই আলোটা এখন নেভানো থাক। স্যাঁতস্যাঁতে নরম মাটির ওপর দিয়ে ম্যানগ্রোভের জঙ্গলে আমরা প্রবেশ করি। ম্যানগ্রোভের শেকড়গুলো রাতের অন্ধকারে এক ভয়ানক রূপ ধারণ করেছিল। হঠাৎ দেখে মনে হচ্ছিল মাটির ভেতর থেকে কিছু যেন বেরিয়ে আসছে। অতি সন্তর্পণে আমরা পা ফেলি। জঙ্গলের ভেতরে রাতের বেলায় এমন সব পাখি দেখে উঠছিল, আমাদের পিলে চমকে যাচ্ছিল, যেন কেউ রাতের আঁধারে জঙ্গলের ভেতরে চেঁচাচ্ছে। রবি যদি আমাদের না বলতো যে ওটা পাখির ডাক, আমরা ততক্ষণে রিসোর্টে ফিরে যেতাম হয়তো ভয়। যাই হোক, আমরা কিছুটা পথ যেতে দেখি দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটি বড় রাস্তা সোজা চলে গিয়েছে, আরেকটি সরু রাস্তা ডান দিক দিয়ে নিচের দিকে একটু নেমে গেছে। রবি টর্চটা জ্বালিয়ে আমাদের ইশারায় বোঝায় যে ওই ডান দিকে সরু রাস্তাটা দিয়ে নামতে হবে। প্রথমে যায় রবি, পেছনে আমরা দুজনে নেমে যাই ওই পথ দিয়ে। বুঝলাম ওই রাস্তার মাটিটা একটু বেশি ভিজে, কাদায় আমাদের পাগুলো টেনে টেনে ধরছিল। আমি আবার স্লিপ খেয়েছিলাম দুবার মতো। একটু নামতেই ওই পথ ধরে আমরা তিনজনে থমকে দাঁড়িয়ে যাই। সামনে দেখি একটি সরু জলের ধারা বয়ে এসেছে জঙ্গলের ভেতর থেকে। তার ওপারে আমাদের চোখে পড়ে একটি ছোট ঘরের মতো, তার বাইরে একটি বাতি জ্বলছে। রবি সেটা দেখেই টর্চটা জ্বালাতে যায়, কিন্তু সেটা জ্বলে না। অনেক ঠোকাঠুকি করেও কাজ হয় না। রবি বলে, আমাদের আর এগুলো ঠিক হবে না, ফিরে চলো। কথা ওর শেষ হয়েছে এমন সময় আমরা দেখি ধপ করে ওই বাতির মতো আলোটি নিভে যায়। আমরা বুঝতে পারছিলাম না কি করা উচিত আমাদের ওই জায়গায় দাঁড়িয়ে। আমাদের তিনজনেরই ছুটে পালানোর শক্তি হারিয়ে গিয়েছিল কোনো অতি প্রাকৃতিক শক্তির জন্য। আমাদের চোখ তখন শুধুই আটকে ছিল ওই সরু নদীর অপর প্রান্তে। আমরা দেখি ওই ঢিপির মতো ঘরটার পাশ থেকে একটি মানুষের মতো অবয়ব বেরিয়ে আসছে। অন্ধকারে তার চেহারাটা আমরা দূর থেকে বুঝতে পারি না ভালো করে, তবে এটা বুঝতে পারি তার পরনে শুধু একটি সাদা ল্যাঙটের মতন কিছু রয়েছে। অবয়বটি কিরকম অদ্ভুতভাবে হামাগুড়ি দেওয়ার মতো করে ওই নদীটি পার হয় ঠিক আমাদের পেছন দিক দিয়ে। তারপর এই পারে এসে থমকে দাঁড়ায় ওই সরু পথটার মুখে, যেখান দিয়ে একটু আগে আমরা নেমেছিলাম। আমার দাদা ভয়ে রবিকে জিজ্ঞাসা করে, ওটা কি? রবি কথা বলার পরিস্থিতিতে ছিল না, সেটা আমরা বুঝেছিলাম। তাও রবি কোনো রকমে বলে, এই জঙ্গলে বাঘও ভয় ঢোকে না ওর জন্য। আমরা দেখি সেই মানুষের মতো অবয়বটি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর গর্জন,
তার আওয়াজে আমাদের তিনজনের শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছিল। অবয়বটি উঠে যখন দাঁড়ায় আমরা বুঝতে পারি তার উচ্চতা একটি দোতলা বাড়ির সমান। আমাদের দিকে হঠাৎ গর্জন করতে করতে ছুটে আসে। আমি দেখি তার শরীরটা মানুষেরই মতো, তবে মাথায় চুল বলতে কিছুই নেই, আর কানগুলো খুব অদ্ভুত রকমের বড়, চোখগুলো যেন সাদা ঘোলাটে। আমি মন্ত্রমুগ্ধর মতো দাঁড়িয়ে থাকি ওই জায়গায়। পেছন থেকে আমার দাদার ধমকানিতে আমার টনক নড়ে। দেখতে পাই রবি হাতে ধরা স্টিলের রডটা নিয়ে এগিয়ে যাচ্ছে ওই দানবিক জীবটার দিকে। মানুষ সেটা নয়, তার শারীরিক গঠন আর ওই গর্জন কোনো মানুষের হতে পারে না। রবি তার সর্বশক্তি দিয়ে একটি ঘা বসায় স্টিলের রডের ওই জীবটির হাতে। তারপর আমি অজ্ঞান হওয়ার আগে দেখেছিলাম রবির শরীরটা খেলনা পুতুলের মতো আমাদের দিকে উড়ে আসছিল। ওর শরীরের ধাক্কায় আমরা দুজনে ছিটকে পড়ে যাই। সেখানেই জ্ঞান হারাই আমরা। সকালের দিকে আমাদের পরিবারের সবাই, সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোক আর হোটেলের কিছু লোকজন এসে আমাদেরকে খুঁজে পায়। আমার ওই গেঞ্জি ছেঁড়াটা পাওয়া গিয়েছিল বেড়ার গেট থেকে। সেটা দেখেই আমাদের বনে খুঁজতে আসে সবাই। আমাদের দুজনকে রিসর্টে নিয়ে যাওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের দুজনকে খুব বকাবকি করা হয়। আমাদের জিজ্ঞাসাবাদও করে যে রাতে কি হয়েছিল আমাদের সাথে। আমরা বলি সব কিছুই। সকালে যখন উদ্ধার করে আনা হয়েছিল আমাদের দুজনকে, তখন রবি ছিল না আমাদের সাথে, সেটাও বলি আমরা। সব শুনে হোটেলের সব লোক আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রবিকে ডেকে পাঠায়। আমরা দেখি রবি ঢোকে ঘরে। তার শরীরে ক্ষতর চিহ্ন কিছুই নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা জেরা করাতে রবি বলে আগের দিন রাতে ওরা অ্যাডভেঞ্চারে যাবে বলেছিল, তবে আমার মামা রাগারাগি করায় আমি শুয়ে পড়েছিলাম। রবির মামা ওই রিসর্টের ম্যানেজারের মতো, সেও পাশে ছিল দাঁড়িয়ে। সে বলে, হ্যাঁ, রবি সারা রাত আমার পাশেই শুয়েছিল, ও তো বেরোয়নি কোথাও। আমরা দুজনে আকাশ থেকে পড়ি, আর এটাও জানতে পারি সকালে আমার জামার ছেঁড়া অংশটা রবি প্রথমে দেখতে পেয়েছিল। রবির মুখের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে সত্যি বলছে, তবে আমি আর দাদা সেটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমাদের চোখের সামনে ভেসে উঠছিল সেই আগের দিন রাত্রিরের ওই দানবিক জীবটার দৃশ্যটা, আর রবির সেই ছুটে যাওয়াটা হাতে স্টিলের রডটা নিয়ে। এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের কড়া ওয়ার্নিং দিয়ে যায়। রিসোর্টের ঘরে আসতে বাবা জেঠুদের বকাবকি আমরা দুজনেই শুনি। তবে আমরা দুজন ভেবেছিলাম একবার একা পেলে রবিকে জিজ্ঞাসা করব। সেই সুযোগও পাই একটু বেলার দিকে। রবি বলে সে সত্যিই আসেনি। আমাদের কাছে সেটা প্রমাণ ছিল না, তাই দেখাতে পারি না। তবে রবিকে আমরা জিজ্ঞাসা করি ওই জঙ্গলের ভেতরের ডান দিকের পথটা যেখানে নেমে গেছে সেখানে কি রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের যখন বলেছিলাম তারা এড়িয়ে গেছিল কথাটা, কিন্তু রবি একটু ইতস্তত করে বলে, ওই জঙ্গলের ভেতরে একটা সরু খাল রয়েছে, তার ধারে বহু বহু বছর আগে যশোরের এক রাজা তার ধন সম্পত্তির কিছু অংশ লুকিয়ে রেখে গেছিল, আর সেই সম্পত্তির রক্ষার জন্য জাগানো হয়েছিল এক যক্ষকে। কোনো মানুষ যার শরীরে লোভ রয়েছে, সে যদি রাতের আঁধারে ওই খালের ধারে যায় এখনো,
দেখতে পায় সেই স্তূপ, যার তলায় রাখা রয়েছে সোনার মোহর। আর দেখা যায় এক দানবকে, যে রক্ষা করে চলেছে ওই সম্পত্তি। শেষবার ওই যক্ষর দেখা পেয়েছিল একজন ব্রিটিশ। তার গল্প শুনেই আমি বড় হয়েছিলাম, আর এত বছর বাদে তোমরা দেখা পেয়েছ। তবে বেঁচে ফিরেছ সুস্থভাবে, এটা অনেক আশীর্বাদের ফল, না হলে হয়তো তোমাদের পাওয়া যেত না। ওর কথাটা শেষ হওয়ার পর আমাদের যক্ষ ব্যাপারটা শুনে ভয় তো লাগছিল, তবে বেশি করে ভাবিয়ে তুলছিল আগের দিন রাতে কে আমাদের সাথে গেছিল রবির রূপ ধরে। সে ছিল বলেই কি আমরা বেঁচে ফিরেছিলাম, নাকি অন্য কিছু, যার রহস্য এখনো লুকিয়ে রয়েছে ওই জঙ্গলের ভেতরের খালের পাড়ে। যক্ষর উল্লেখ কিন্তু আমরা অনেক প্রাচীন ইতিহাসেই পেয়েছি, তবে তার প্রত্যক্ষদর্শী বলতে খুবই কম রয়েছে, তার মধ্যে তুমি আর তোমার দাদা। বিকাশ, খুব ভালো লাগলো তোমার এরকম অভিজ্ঞতার ঘটনাটি পাঠ করে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে নিজের জীবনের ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। পারলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।